আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা এবং ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটাই হচ্ছে এখন বর্তমানে ব্রেকিং নিউজ দুনিয়াতে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য কারা দায়ী, কারা জড়িত, আমরা অনেকেই জানি। প্রথমেই আমি বলতে চাই যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামের এই রাষ্ট্রটিকে প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যেসব রাষ্ট্র আছে, পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশগুলো, তারা ইসরায়েলকে শক্তি এবং সাহস সমর্থন জুগিয়ে আসছে প্রথম থেকে। এবং এই দেশটিকে তারা অতি অল্প সময়ের মাঝে যত ধরনের অস্ত্রশস্ত্র থাকে তাদের প্রতিরক্ষার নাম করে তাদেরকে দিয়ে এটাকে একটি শক্তিশালী মধ্যপ্রাচ্যের একটা মাস্তান এবং সন্ত্রাসী দেশ হিসাবে পরিণত করে। এবং এরপর থেকে তারা আস্তে আস্তে কিভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে নিল, ওখানকার লোকজনকে উচ্ছেদ করে তাদের জায়গা জমি দখল করে নিল এবং প্যালেস্টাইনের ভূখণ্ড তারা আস্তে আস্তে দখল করে ইসরায়েলের ভূখণ্ডকে বৃদ্ধি করতে লাগলো। আমরা সকলেই দেখছি বিগত 70 বছর ধরে বা তারও বেশি সময় ধরে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের মুসলিম উম্মার যেসব দেশগুলি আছে, যেসব নেতারা আছে, তাদের নিশ্চুপ নির্বিকার কর্মকাণ্ড মুসলিম উম্মাকে সত্যি মর্মাহত করেছে। এবং বর্তমানে যেমন অতি সম্প্রতি আপনারা যদি দেখেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময় কি ধরনের অভ্যর্থনা তাকে দিল এবং কি ধরনের অযাচিতভাবে তাকে পাত্তা দিল, তাকে উপহার দিল। এবং কোনো নেতাই, কোনো এই যারা ছিল ইউএই, তারপর কাতার, সৌদি আরব, কেউ এই কয়েকদিনের ভিতরে তাদের ওখানে সফরের সময় ট্রাম্পের সাথে গাজা বা প্যালেস্টাইনের সেই মজলুম জনগণের সমস্যা নিয়ে একটু আলোচনা করলো না। ট্রাম্প তো নিজে থেকে করেইনি। সো এই হচ্ছে আমাদের অবস্থা। একটা কথা আছে যে মুসলিম উম্মা, আমরা ছোটখাটো মতানৈক্য থাকতে পারে, ছোটখাটো বিষয়ে মতানৈক্য থাকতে পারে আমাদের মুসলিম উম্মার ভিতরে, কিন্তু মুসলিম উম্মা হচ্ছে একটা শরীরের মতো। এবং শরীরের যে কোনো অংশে যদি কোনো ব্যথা, কোনো কষ্ট হয়, এটা অনুভূত হওয়া উচিত যে কোনো উম্মার যে কোনো অংশে থাকা মুসলমানদের। কিন্তু আমাদের তা হচ্ছে না। আমরা মনে করি যে না, আমি তো ঠিক আছি, আমার নিরাপত্তা, আমার অর্থনৈতিক অবস্থা এবং দুনিয়ার বড় বড় দেশ যারা আছে তাদের সাথে খাতির, আমি তো ভালোই আছি, আমার কিছু নাই। কিন্তু এখানে একটা কথা, দুনিয়ার যেসব মুসলমান দেশের নেতারা আছে তাদের বোঝা উচিত, গতকাল ছিল ইরাক, লিবিয়া, আফগানিস্তান, আজকে হয়তো ইরান, কিন্তু কালকে যে পাকিস্তান হবে না, কালকে যে সৌদি আরব হবে না, কাতার হবে না, এটার কোনো বিশ্বাস আছে? কারণ এদের নিয়মই হচ্ছে ডিভাইড এন্ড রুল,
নিজেদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দিয়ে, বিভাজন সৃষ্টি করে দিয়ে একটা একটা করে ওরা তছনছ করে দেবে। আজকে দেখেন বিগত বছরগুলোতে যেই মুসলিম রাষ্ট্রগুলোতে তারা হামলা চালিয়েছে বিভিন্ন অজুহাতে, ইরাকে চালালো WMD নিয়ে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, যেটা আমি কয়দিন আগেও পড়ছিলাম জাতিসংঘের প্রাক্তন একজন ওয়েপন ইন্সপেক্টরের রিপোর্ট, এবং সে নিজেই বলেছে যে বুশ প্রশাসনকে বুশ প্রশাসনকে বলেছিল যে ইরাকে কোনো মাস ডিস্ট্রাকশন ওয়েপন নেই, বাট কেউ কারো কথা শুনে মিথ্যা ইনফরমেশনের উপর একটা দেশ, একটা সভ্যতা এবং লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিল। একইভাবে আপনি দেখেন লিবিয়াতে কি হলো, আফগানিস্তানে কি হলো। সো কিন্তু এটা ইতিহাস বলে, এবং আমরা সবাই জানি, সেই দেখেন 70s-এ 70-এর দশকে তারা ভিয়েতনামে গিয়েছিল, এবং তারা মনে করে র্যাম্বো স্টাইলে, র্যাম্বোই একটা ছবি ছিল না, সিলভাস্টার স্টালোন অ্যাক্টিং করেছে, এবং ওই আমাদের দেশে ইবনে মিজান যেরকম ছবি বানাতো গাঁজাখুরিশ, মানে কাল্পনিক সবকিছু করে ফেলা যায়, তো তেমনি একটা মেশিন গান দিয়ে র্যাম্বো সবকিছু জয় করে ফেলে, পাহাড় পর্বত নদী নালা সব উতরাই চলে যায়। তো একইভাবে এরা মনে করছে যে দুনিয়ার সব জায়গায় গিয়ে তারা মাস্তানি করতে পারবে এবং র্যাম্বো স্টাইলে একবারে যুদ্ধ জয় করে আসবে। আমরা তো বিগত সেই ভিয়েতনাম থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত আপনারা দেখেন, সব জায়গায় লেজ গুটিয়ে কোনো চুক্তি করে, বা কোথাও এই সোমালিয়াতে যেরকম হয়েছে পালিয়ে পালিয়ে দৌড়ে দৌড়ে শিপে উঠে চলে আসছে, জিপে যুক্তরাষ্ট্রের সৈনিককে বেঁধে ওখানে লোকজন হেঁচড়াইছে। সো এই হচ্ছে এদের অবস্থা। আমি জানি বর্তমানে যুক্তরাষ্ট্রের জনগণ কোনো যুদ্ধ চায় না, তারা তাদের ট্যাক্সের টাকা দিয়ে বাইরে কোনো বিদেশি শক্তিকে, বিদেশি দেশের জন্য তাদের সন্তানরা মারা যাক, তাদের সেনাবাহিনী নিয়োগ হোক এবং তাদের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হোক, এরা এটা চায় না। এবং একই সাথে আমি বলতে চাই যে আমরা জানি বিগত সময়কালেও শাসনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প আসলে সে যুদ্ধ চায় না, সে বুশের মতো যুদ্ধবাজ না। এবং গতবার দেখেন, গত টেনিউরে এই ট্রাম্প যখন ছিল, সে আফগানিস্তান থেকে সৈনিক, তাদের সেনাবাহিনী নিয়ে আসলো, তারপরে উইথড্র করে চলে আসলো। গুয়ান্তানামো বে যে তাদের সেই অমানবিক কারাগার ছিল, সেটাকে সে ক্লোজ করলো। আরো দুনিয়ার আরো কয়েক জায়গায় তাদের সৈন্য সামন্ত ছিল, এগুলোকে ক্লোজ করে নিয়ে আসলো। এখন আমার এখনো মনে হচ্ছে যে বুশ আসলে যুদ্ধ চায় না, এইটা সে ভয় টয় দেখাইয়া তাদেরকে, ইরানকে কিছু করতে চাচ্ছে। তাদের তো নিজস্ব প্ল্যান আছেই, ইসরায়েলকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, এবং ওই জন্যই তারা ইসরায়েল রাষ্ট্রকে তৈরি করেছে। তো কিন্তু বর্তমানে সে এখনো সময় নিচ্ছে, গতকালও সে বলছে সে 2 সপ্তাহ সময় চায়। তো এই সময়ের ভিতরে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে হয়তো সে বোম্বিং করার চেষ্টা করবে, যেটার ওই যে জুজুর ভয় দেখাচ্ছে, কারণ ইরানের, যদিও ওরা বলছে এবং আরো অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ইভেন কি IAEA বলেছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারাও বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র এখনো অর্জন করেনি। বাট তারা এই যে ইসরায়েল এবং ইসরায়েলের কথার উপর ভিত্তি করে, এবং যুক্তরাষ্ট্র বলছে তাদের গোয়েন্দা সংস্থার গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে, তারা আবার একটা চরম ভুল করতে যাচ্ছে, যেরকম তারা ইরাকে করতে গিয়েছিল।
যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এটার পরিণতি কিন্তু কি হবে এটা আমরা বুঝতে পারতেছি। বিভিন্ন সমালোচকরা এবং বিশ্লেষকরা মন্তব্য করছেন যে দুনিয়া হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ অবলোকন করবে। কিন্তু আমার মনে হচ্ছে এই 2 সপ্তাহের ভিতরে হয়তো আরো কিছু ডিপ্লোম্যাটিক কূটনীতিক কর্মকাণ্ডের জন্য সে সময় ক্ষেপণ করছে। এবং এমনও হতে পারে, যদিও নেতানিয়াহু বলছে যে তাকে সর্বাত্মক সহযোগিতা করছে, তাদের যুক্তরাষ্ট্রের পাইলটরা গিয়ে তাদের পাইলটের সাথে একসাথে বম্বিং করছে, তারপরে তাদের শিপ এবং অন্যান্য গোলা বারুদ অস্ত্রশস্ত্র এইসব দিয়ে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, এটা তো আমরা জানি। কিন্তু আলটিমেটলি যুদ্ধে অংশগ্রহণ, সরাসরি অংশগ্রহণ করবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। যদিও ওরা এখন তাকিয়ে আছে কখন যুক্তরাষ্ট্র যাবে এবং তাদেরকে সহযোগিতা করবে। সহযোগিতাটা কি? তাদের কাছে পারমাণবিক যেই স্থাপনা সেটা শত শত ফুট নিচে ইরানে মাউন্টেনিয়াস এরিয়াতে অনেক মাটির গভীরে। তো এখানে ধ্বংস করার জন্য যেই বাংকার বাস্টার আছে, যেই বোমাগুলো ইসরায়েলের আছে, যেই বোমাগুলো যুক্তরাষ্ট্র তাদেরকে দিয়েছে, সেগুলো কিন্তু অত বেশি গভীরে যেতে পারবে না। বেশি গভীরে কার্যকরীভাবে কোনো ক্ষতি করতে পারবে না। বাট আমেরিকা বলছে যে তাদের কাছে একটা বোমা আছে যেটা বলে GBU-57 MOP, মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যেটা 30,000 পাউন্ড ওজন, একটা ওজনের মানে এটা প্রেশার ক্রিয়েট করতে পারবে। এবং ওই বোমাটা হচ্ছে ইটস উইদিন স্টিল কাস্কেট, যাতে ওই স্টিল যদি বোমা পেনিট্রেট করে মাটিকে বা কংক্রিটকে বাস্ট করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি থাকে। এবং এই স্টিল কেজিং এর ভিতরে এই বোমাটা থাকে এবং এটা 20 ফিট লম্বা, 30,000 পাউন্ড প্রেশার ক্রিয়েট করতে পারবে। এবং এটা B-2 স্টিলথ বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়। তা এখন এটা নিয়ে আমি আজকে যুক্তরাষ্ট্রের MIT-র প্রফেসর টেড পোস্টলের একটা রিপোর্ট দেখছিলাম, যে উনি বলেছেন যে এইটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই, এটা 100% শিওর শট না। এই বোমাটা যদি বিমান থেকে ফেলা হয় তাহলে বোমা পয়েন্ট অফ ইম্প্যাক্টে খুব কমই একবারে স্ট্রেট 90 ডিগ্রিতে পড়ে। এটা ডাইনে বাইরে একটু ডিফ্লেকশনে পড়ে, একটু বাঁকা হয়ে পড়ে। যখন বাঁকা হয়ে পড়বে তখন এটার কার্যকারিতা অনেক কমে যাবে এবং এটার পেনিট্রেশন ক্যাপাবিলিটিও অনেক কমে যাবে। এটা আমি জাস্ট মানে সহজভাবে জিনিসটা বললাম। তো কাজেই যুক্তরাষ্ট্র যেই জুজুর ভয় দেখাচ্ছে যে বাংকার ব্লাস্টার দিয়ে MOP দিয়ে অ্যাটাক করবে, আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলা হচ্ছে এবং যার পরিবর্তে ইরানের প্রেসিডেন্ট বলছে যে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়ায় তাহলে ওরা কিয়ামত দেখবে। তো আমরা তো দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে ইরান থেকে যেসব মিসাইলগুলো উড়ে আসছে ওগুলো ছিল অনেক পুরনো, মানে অনেক পুরনো মডেলের জিনিস। তা আস্তে আস্তে আমরা দেখতেছি এই যে সিজিল বের হলো, তারপরে আরো কয়েকটা বের হলো সুপারসনিক বোমা। তার মানে নূতন থেকে নূতনতর মডেল আস্তে আস্তে আসতেছে এবং ওদের কি পরিমাণ বোমা আছে এটার হিসাব বাইরে থেকে কেউ এখন আন্দাজ করতে পারে নাই। তো যেমন আজকে আমি একটা রিপোর্টে শুনতেছিলাম
যে তাদের হয়তো 100,000-এর মতো থাকতে পারে। এই আমেরিকাতেই একজন রিপোর্টার বলতেছিল। তো এইভাবে এখন হয়েছে কি যে আমেরিকার ভিতরে এবং বিভিন্ন এলাকায় আমেরিকান এমবাসির সামনে বিশেষ করে আমেরিকান নাগরিকরা, আমেরিকান রাজনৈতিক নেতারা, কিছু আছে ওদের পাঁচাটা যেটা সব দেশেই থাকে, ওই রিপাবলিকানদের কিছু সিনেটর আছে, তারা চোখ বুঝেই না যায় নাই, যেমন ওই যে টেড ক্রুজ টেক্সাসের একজন সিনেটর আছে, তাকে একজন জিজ্ঞেস করতেছিল যে ইরান সম্বন্ধে কি জানো তুমি, কত লোক আছে? সে বলে আমার জানার দরকার নাই। তার মানে ওর জানে না, অজ্ঞ, জাস্ট কাউয়া কান নিয়ে গেছে, কাকের পিছনে দৌড়াচ্ছে। তার মানে ওরা হেট করে, ওরা ইসরায়েলকে চোখ বন্ধ করে সাপোর্ট করবে, এটাই হচ্ছে ওদের কথা। তো কিছু সিনেটর সাইন করছে, সাপোর্ট করছে ইসরায়েলকে, এবং ইসরায়েলকে আরো দুনিয়াতে আরো অনেকে সাপোর্ট করতেছে। আমরা জানি জার্মানি করতেছে, ফ্রান্স করতেছে, তারপরে ইউকে করতেছে। তো এরা তো যুগ যুগ ধরে আমরা দেখতেছি, সেই অটোমান এম্পায়ারের সময় থেকেই আমরা দেখে আসতেছি তারা এইভাবে সাপোর্ট করে। তো এখন যে জিনিসটা, যে বিভিন্ন দিকে প্রেশার ক্রিয়েট হচ্ছে যাতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে না জড়ায়। তো এই সব কিছু নিয়ে এক নম্বর হচ্ছে যে সে আসলে বেসিক্যালি যুদ্ধ চায় না, ট্রাম্প। 2 নম্বর হচ্ছে কিন্তু ওই সমস্যার সমাধান সে মানে ইরানিদেরকে সে ঠেকাইতেও চায়। ঠেকাইতে মানে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা প্রসপন্ড রাখতে চায় বা স্টপ করতে চায়। আর থার্ড হচ্ছে এখন একটা প্রেশার বিল্ড আপ হচ্ছে, পলিটিক্যাল লিডার, থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন স্কলার, আমেরিকার ভিতরে বাইরে সবাই তার উপর একটা প্রেশার ক্রিয়েট করতে যে ইট উইল নট বি এ গুড থিং। কারণ এটা ইরাক নয়, এটা আফগানিস্তান নয়, এটা সিরিয়া নয়। এখানে যুদ্ধে জড়ালে এটা কনসিকুয়েন্স হয়তো আরো খারাপ হতে পারে। দুনিয়ার কোনো সাহায্য ছাড়া ইরাকের সাথে যুদ্ধ করছে 8 বছর, তবুও ইরান বেঁচে আছে এবং টিকে আছে। ওদের নেতা খুন মেরে ফেলতেছে, ওদের লিডার মেরে ফেলতেছে, ডাজন্ট ম্যাটার, পরের দিন ওরা এটাকে রিপ্লেস করতেছে। ওদের ওয়েপন এমনভাবে আছে, যেভাবে এখন চলতেছে আমরা দেখতেছি ডেইলি ইসরায়েলে আইসা পড়তেছে। তো এইভাবে ইট উইল বি এ প্রট্রাক্টেড ওয়ার। যদি এভাবে চলে এটা একটা প্রট্রাক্টেড ওয়ার হবে। আর ওরা ডিটারমিন্ড, ওখানকার আমি যদ্দূর শুনেছি ইরানি জনগণও খুবই ডিটারমিন্ড। ওদের ভিতরে অনেক মোসাদের অ্যাক্টিভিটিস খুব সাকসেসফুলভাবে কাজ করছে, সেই জন্য ওরা পিন পয়েন্ট হিট করে ওদের মিলিটারি লিডারশিপ, সায়েন্টিস্ট, বিভিন্ন জনকে হত্যা করতে পারছে এবং অনেক লং টার্ম প্ল্যান্টেড এজেন্টও এর ভিতরে ধরা পড়ছে। এবং এর ভিতরে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড ভারতের 13 জন ওই এজেন্ট মোসাদের জন্য কাজ করতেছে, এগুলো ধরা পড়ছে। তো একজনের কাছে শুনলাম এখন দুষ্টামি করে বলতেছিল কিনা জানি না, ওই বোমা যে মারছে, বোমার সাথে বাইন্দা নাকি 3 জনকে মাইরা দিছে। ওই যে ভারতের ধরছে যে 13 জন ওখান থেকে। তো হাওয়ার ভারত ওদের খুবই ঘনিষ্ঠ বন্ধু, ওদের সাথে মিলিটারি এক্সারসাইজ করে, ওদের সাথে বিভিন্ন টেকনোলজি এক্সচেঞ্জ করে এবং ওদেরকে সহায়তা করে। গাজাতে ওরা সৈনিক পাঠাইছে, ওদের সোলজার পাঠাইছে আমাদের মুসলমান ভাইদেরকে মারার জন্য। আর এখানে মোসাদের জন্য কাজ করার জন্য তাদের এজেন্টদেরকে পাঠাইছে। তো কাজেই জিনিসটা আপনারা বুঝে নেবেন এবং ওরা আমাদের দেশে কিভাবে কাজ করতেছে এইটাও খেয়াল রাখতে হবে। এবং বর্তমানে আমি যে জিনিসটা বললাম যে আজকে 8 দিন হয়ে গেল এবং পাল্টাপাল্টি হামলা চলতেছে। ইসরায়েলের একটু কম হচ্ছে, বাট ইরান থেকে অনবরত আসতেই আছে এবং আস্তে আস্তে ইসরায়েলকে তাবা করে দিচ্ছে। ইনকেস যদি আমেরিকার সাহায্য না যায়, তাহলে এইভাবে যদি ইরান চালায়, তাহলে ইসরায়েল একটা সময়ে তার অপরাধটা বুঝতে পারবে যে বিনা উস্কানিতে, বিনা মিথ্যা খবরের উপর বাহানা দিয়ে সে কেন ইরানকে আক্রমণ করলো, ওইটার মাসুল তাকে দিতে হবে হয়তো।
তো এখন আমরা দেখা যাক, আমরা দেখতে থাকি। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের আসলে আমরা যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, আমরা মানুষ এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি চাই না। সেজন্য আসলে সকল পক্ষই মাস্ট হ্যাভ রেস্ট্রেন্ট, তারা তাদের নিজেদেরকে সংযত করা উচিত এবং সঠিক একটা সমাধানের পথ খুঁজে বের করা উচিত। এই জিনিসটা, এটাতে যারা বড় বড় স্টেক হোল্ডার তাদেরও খেয়াল রাখা উচিত। যদিও আমরা শুনেছি এইটার সত্যতা অনেকেই যাচাই করতে পারেনি, এটা অনেকটা আন্দাজের উপর বলছে যে চায়না থেকে 4টা জায়গায় 4টা ইনস্টলমেন্টের বিভিন্ন অস্ত্রশস্ত্র ইরানে গিয়েছে। সো এভাবে ইরানেরও আছে সাপোর্ট করার মতো দেশ। এখন যদি ট্রাম্পের বাড়াবাড়ি হয়ে যায়, সে যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে দুনিয়া হয়তো একটি বিশ্বযুদ্ধ হয়তো আবার দেখবে, যেটা আমরা চাই না। তো সকলে ভালো থাকুন, আমরা দেখতে থাকবো সামনে কি হয়। আমরা দোয়া করি দুনিয়া যেন একটা শান্তিময় বিশ্বকে দেখতে পায়। আসসালামু আলাইকুম।